নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন নয় আজও স্বপ্নের বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, আজও কিন্তু আমরা কি করবো বলতো, মাধ্যমিকের যে বিগত পরীক্ষার প্রশ্নোত্তর সেটা সম্পর্কে কিন্তু আলোচনা করব। তোমরা জানো আমি বিগত কিছুদিন ধরে মাধ্যমিকের প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনায় কিন্তু জোর দিয়েছি। সেদিক থেকেও কিন্তু আজ আমি 2017 সালের যে প্রশ্নোত্তর, ঠিক আছে, সেই 2017 সালের প্রশ্নোত্তর সম্পর্কে কিন্তু আলোচনাটা করব। কেন 2017 সালের প্রশ্নোত্তরটা সম্পর্কে আলোচনাটা করব? দেখো, কারণ আমার এর আগে টোটাল যে পরপর যে মাধ্যমিকের সালে কোশ্চেনতর সেই ভিডিও কিন্তু আমি আপ্রাণ চেষ্টা করেছি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করে দেওয়ার, ঠিক আছে। সেদিক থেকে আমার 17 সালটা বাকি ছিল, তাই 17 সালটা কিন্তু আজকে কমপ্লিট করব। কারণ বিগত পরীক্ষার প্রশ্নপত্র ট্যালি করে দেখেছি যে সালের কোশ্চেনগুলো মোটামুটি 50, 60, 70% কিন্তু রিপিট হচ্ছে। সেক্ষেত্রে আমার মনে হচ্ছে আমার অনলাইন শিক্ষার্থী বন্ধুদের জন্য যদি সালের কোশ্চেনটা করে দেওয়া যায় তাহলে সেটা তাদের পক্ষে কিন্তু অনেক বড় একটা কিন্তু পাওনা হয়ে যাবে। তাই সেদিক থেকে বন্ধু আজ তোমাদের জন্য আমি নিয়ে এসেছি মাধ্যমিক পরীক্ষার প্রশ্নোত্তর 2017, এমসিকিউ যে 17টা এবং ব্যাকরণে এসিকিউ 10টা। অর্থাৎ 2017 সালে যে 17টা এমসিকিউ এসেছিল হোল সিলেবাস থেকে এবং ব্যাকরণ থেকে যে 10টা এসিকিউ এসেছিল, টোটাল আলোচনা করবো। শুধু আলোচনা নয় বন্ধু, বিশ্লেষণ সহকারে, খুঁটিনাটি বিশ্লেষণ। কেন এই উত্তরটা হবে, বাকিটা কেন হবে না, ঠিক আছে, এই তত্ত্বটা কিন্তু তোমাদের সামনে কিন্তু আমি হাজির করে কিন্তু দেব। সেদিক থেকে দেখো বন্ধু, এই যে 2017 সালে দেখা যে কোশ্চেনটা এসেছিল, যদি তোমাদের কাছে কোশ্চেন পেপারটা থাকে তাহলে ভালো, আর কোশ্চেন পেপারটা যদি নাও থাকে কোনো ব্যাপার নেই বন্ধু। আমি এখন বলছি, এখন শুনে নাও, বুঝে নাও, পরে তোমরা যখন কোশ্চেন পেপারটা পাবে দেখিয়ে নেবে, কিংবা খাতায় নোট ডাউন করে নেবে, কিংবা প্রত্যেকের কাছে কোনো না কোনো সহায়ক কাছে পিছনে দেখবা সালে কোশ্চেন উত্তর দেওয়া আছে, সেখান থেকে কিন্তু কোশ্চেনের পাশে গিয়ে দাগ মেরে নেবে। তোমরা বলতে পারো স্যার উত্তর তো ওখানে দিয়েছে, আপনার কাছে শুনে কি করব? না বন্ধু, বেশিরভাগ ক্ষেত্রে বাজার চলতে যেসব বই আছে অনেক বই 2, 4, 5টা করে ভুল উত্তর দিয়ে আছে, তাও তো এমসিকিউতে। এসিকিউতে উত্তরও দিয়ে নেই, ব্যাখ্যাও নেই, বুঝিয়ে দিয়ে নেই, শুধু অ্যান্সার লিখে দিয়ে আছে। আমি তো ব্যাখ্যা করে বুঝিয়ে দেবো বন্ধু কেন এটা হয়, বাকিটা কেন হবে না। সেদিক থেকে সরাসরি চলে যাব প্রশ্ন উত্তরের ক্ষেত্রে। প্রথমে 17 সালের যে কোশ্চেনটা এসেছিল এমসিকিউতে, দেখো, গিরিশ মহাপাত্রের সাথে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল? অর্থাৎ প্রথমে একবার অপূর্ব দেখা হয়েছিল মহাপাত্রের সঙ্গে, আবার একবার পুনরায় মানে আবার কোথায় দেখা হয়েছিল? সেক্ষেত্রে যে অপশন আছে সেই অপশন হচ্ছে উত্তর হবে কিন্তু গ, রেল স্টেশনে। অর্থাৎ রেল স্টেশনে গিরিশ মহাপাত্রের সাথে অপূর্বর পুনরায় কিন্তু দেখা হয়েছিল। বোঝা গেল বন্ধু? তারপরে যে বাইজিৎ ছদ্মবেশে হরিদা রোজগার কথা ছিল, প্রথমটা নিয়ে হয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি থেকে। পরেরটা দেখো যেটা আছে বাইজিৎ ছদ্মবেশে হরিদা রোজগার হয়েছিল, জানো সুবোধ ঘোষের বহুরূপী থেকে নেওয়া হয়েছে। বাইজিৎ ছদ্মবেশে হরিদা রোজগার কত হয়েছিল আমরা প্রত্যেকেই জানি, কিন্তু ক উত্তর হবে 8 টাকা 10 আনা। অর্থাৎ 8 টাকা 10 আনা বাইজিৎ ছদ্মবেশে হরিদা রোজগার করেছিল। তবে হোলির দিন দলের ছেলেরা অমৃতার হিসাবকে এর একরকম পোশাকে থেকে কি করতে বলেছিল? আমরা জানি এটা অদল বদল পান্নাল প্যাটারের গল্পের থেকে নেওয়া হয়েছে, যে হোলির দিনে দলের ছেলেরা অমৃতার হিসাবকে একরকম পোশাক পরতে কি করতে বলেছিল? অবশ্যই আমরা জানি গ উত্তর কুস্তি লড়তে কিন্তু বলেছিল, মল্লযুদ্ধ যাকে বলা হচ্ছে কিন্তু কুস্তি। তারপর যে সিন্ধু তীরে কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? আমরা প্রত্যেকে জানি সিন্ধু তীরে সৈয়দ আলাওয়ালের লেখা, আমাদের পাঠ্য আছে। এই সিন্ধু তীরে কাব্যাংশটি কিন্তু পদ্মাবতী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ খ উত্তর পদ্মাবতী। তারপর হচ্ছে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের উদ্দেশ্বাস। প্রদোষ কথার অর্থ কি? আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতা থেকে নেওয়া হয়েছে। এই প্রদোষ শব্দের অর্থ কিন্তু সন্ধ্যা। প্রদোষ মানে কি বলতো? সন্ধ্যা। তাই প্রদোষ শব্দের অর্থ সন্ধ্যা, অর্থাৎ ক উত্তর। তারপরে ইন্দ্রজিতের স্ত্রীর নাম কি? আমরা প্রত্যেকেই জানি এটা মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কবিতা থেকে নেওয়া আছে। ইন্দ্রজিতের স্ত্রীর নাম কিন্তু প্রত্যেকেই জানি কিন্তু প্রমীলা দেবী, অর্থাৎ ইন্দ্রজিতের স্ত্রীকে অবশ্যই বন্ধু উত্তর হবে কিন্তু প্রমীলা। তো সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিল তার পোশাকের নাম কি? হারিয়ে যা কালি কলম। বোঝা গেল বন্ধু? যে হারিয়ে যা কালি কলম শ্রীপান্তের লেখা, যে সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিল তার পোশাকের নাম হচ্ছে অবশ্যই কিন্তু খ উত্তর স্টাইলাস। পোশাকের নাম কি বলতো বন্ধু? স্টাইলাস, খ উত্তর। তো নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের, তার নাম কি? নিজের হাতের কলমের আঘাতে অর্থাৎ অজান্তে বশত বুকে ফুটে গেছিল, তারপর মারা যায় যে লেখক, তার নাম কি? আমরা প্রত্যেকে জানি এটাও কিন্তু হারিয়ে যাওয়া কালি কলম থেকে নেওয়া হয়েছে। গ উত্তর হবে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। তিনি নিজের হাতের পেনের বুকে ফুটে কিন্তু মারা যান, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, গ উত্তর। যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের প্রথম শ্রেণী, অর্থাৎ যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের প্রথম শ্রেণীটিকে কি বলে? আমরা প্রত্যেকে জানি তাদের প্রথম শ্রেণীতে কিন্তু গ উত্তর। অর্থাৎ এটা বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা যেটা আছে সেখান থেকে নেওয়া হয়েছে রাজশেখর বসুর। ইংরেজি জানে না বা অতি অল্প জানে, অর্থাৎ উত্তরটা হয়ে যাবে কিন্তু গ, যে ইংরেজি জানে না বা অতি অল্প জানে। বোঝা গেল বন্ধু?
তারপরে চলে গেল বিভক্তি, ব্যাকরণে চলে গেল। পরে কোশ্চেনটা কোথায় চলে গেল বলো তো? ব্যাকরণ থেকে কিন্তু চলে গেল যে বিভক্তি, বিভক্তিতে ড্যাশ দিয়েছে, চারটে অপশন দিয়েছে। আমরা প্রত্যেকে জানি বিভক্তি কিন্তু সর্বদা শব্দের পরে বসে, কিন্তু যুক্ত হয়ে বসে। যে বিভক্তি যেটা বলছিলাম, যে বিভক্তি আমরা প্রত্যেকেই জানি কিন্তু যে বিভক্তি, যে বিভক্তিতে ড্যাশ, অর্থাৎ বিভক্তি মানে কি সেটা আমরা প্রত্যেকেই জানি, কিন্তু বিভক্তি শব্দের পরে বসে, যুক্ত অবস্থায় বসে। কি বলেছিলাম বন্ধু? বিভক্তি শব্দের পরে বসে, যুক্ত অবস্থায় বসে। তাহলে অপশনটা কি হয়েছে? বিভক্তি ড্যাশ দিয়েছে, তাহলে উত্তর হবে কিন্তু খ, অর্থাৎ শব্দের পরে যুক্ত হয়ে কিন্তু বসে। অর্থাৎ বিভক্তি শব্দটা কি হয়ে যাবে? খ উত্তর হবে, সর্বদা শব্দের পরে যুক্ত হয়ে কিন্তু বসে। তারপর হচ্ছে 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে, 30 বছরের তলায় দাগ দিয়ে বলেছে কোন কারক। বোঝা গেল বন্ধু? আমরা প্রত্যেকে জানি যে 30 বছর ব্যাকরণ থেকে একটা সময় বোঝাচ্ছে, কিন্তু 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে, 30 বছর একটা সময়ের তলে দেয়। আমরা জানি সময় বোঝালে কিন্তু সময়াধিকরণ হয়, ফলে উত্তর অবশ্যই বন্ধু ঘ, অর্থাৎ অধিকরণ কারক। 30 বছর ভিজিয়ে রেখেছি কোন কারক? অধিকরণ কারক। কর্মধারয় সমাসের প্রাধান্যটাকে আমি দেখো বন্ধু তোমাদের প্রত্যেকেই বারবার বলে আসি যে পরীক্ষা থেকে সমাসের অর্থ প্রাধান্য কোথায় কোনটা এই সংক্রান্ত একটা প্রশ্ন কিন্তু থাকে, তাতে এমসিকিউ হোক আইসিকিউ হোক। সেক্ষেত্রে কর্মধারয় সমাসের প্রাধান্য আমি শিখেছি কিন্তু বন্ধু, দেখো অব্যয়ভাব সমাসে কিন্তু পূর্বপদ প্রধান, বোঝা গেল? আর বাকি দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রধান, আর তৎপুরুষ কর্মধারয় দ্বিগুতে পরপদ প্রধান, আর বহুব্রীতে অন্য বা তৃতীয় পদ প্রধান। সেদিকে বলেছে কর্মধারয় সমাসে কোন পদ প্রাধান্য থাকে? অবশ্যই বলে দিলাম পরপদ। তাহলে উত্তর দেখো খ হয়ে যাচ্ছে, অর্থাৎ কর্মধারয় সমাসে প্রাধান্য থাকে পরপদের অর্থে। ঈশবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গড়রাজি, নিম্নলিখিত পদটি কোন সমাসের উদাহরণ? দেখো বন্ধু, এই যে কোন সমাসের, দেখো এখানটা অপশন দুটোই আছে, অব্যয়ভাব আছে, নং তৎপুরুষও আছে, ফলে কোনটা আমি দাগাবো একটা হিসাব করে দেখো। আমরা সাধারণত জানি কি বলতো, গড়রাজি মানে কি? 9 রাজি তাকে বলা হচ্ছে গড়রাজি। কি বললাম? 9 রাজি তাকে বলা হচ্ছে গড়রাজি, এটা সাধারণত, কিন্তু না বন্ধু, এটা ঠিক নয়। তুমি তো গড়রাজি মানে কি সে সম্পূর্ণ গড়রাজি? না। গড়রাজির মানে কি সম্পূর্ণ এসে হাজিরা হয়নি? না, কিছু কিছু একটু রাজি আছে, একটু রাজি নাই। গড়রাজির মানে কি কিছু জন এসেছে আর কিছু জন কিন্তু আসেনি, ফলে এখানে অভাবের ভাবটাই প্রধান, এখানে টোটালি কিন্তু নেগেটিভ নয়। গড়রাজি মানে কি টোটালি রাজি নয় এটা নয়, কিন্তু তাহলে সে নারাজ হতো, একদম রাজি নয়। সে বলেছে গড় রাজি, অর্থাৎ রাজি আছে বা নেই, আছে বা নেই এরকম একটা টালমাটাল, ফলে রাজির অভাব। সেই ক্ষেত্রে বন্ধু কখনোই কিন্তু নং তৎপুরুষ উত্তর হওয়া উচিত না, অবশ্যই হওয়া উচিত কিন্তু রাজির অভাব অব্যয়ভাব সমাস। সেদিক থেকে ক উত্তর হবে যে গড় রাজি, রাজির অভাব অব্যয়ভাব সমাস। যদি অব্যয়ভাব অপশন না থাকে সেই ক্ষেত্রে কিন্তু নং তৎপুরুষের উত্তরটা কিন্তু করতে হবে, কিন্তু দুটো অপশন থাকলে আমি বলবো অব্যয়ভাবই 100% সঠিক উত্তর। তবে এইটুকু কাশির পরিশ্রম এসে হাঁপাইতে লাগলো, বাক্যটি কোন শ্রেণী? এইটুকু কাশির পরিশ্রম এসে হাঁপাইতে লাগলো, অবভিয়াসলি একটা সাধারণ আছে, একটা কর্তা একটা কর্ম একটা সমাপিকা ক্রিয়া আছে, অর্থাৎ সরল বাক্য, অর্থাৎ উত্তর হয়ে যাবে ক। এইটুকু কাশির পরিশ্রম এসে হাঁপাইতে লাগলো, বাক্যটি কোন শ্রেণী? উত্তর হবে ক, সরল বাক্য। তো যে বাক্যে সাধারণত কোনো কিছু বর্ণনা বা বিবৃতি থাকে তাকে কি বলা হয়? আমরা প্রত্যেকেই জানি যে বাক্যে সাধারণত কোনো কিছু বর্ণনা বা বিবৃতি থাকে তাকে কি বলা হয়? তাকে নির্দেশমূলক বাক্য বলা হয়। কারণ নির্দেশমূলক বাক্য হ্যাঁ হতে পারে, না হতে পারে, তাই হ্যাঁবাচক বা নাবাচক উভয় প্রকার বাক্যে কিন্তু কোনো বর্ণনা বা নির্দেশ দেওয়া যেতে পারে। সেদিক থেকে যে বাক্যে সাধারণভাবে কোনো কিছু বর্ণনা বা বিবৃতি থাকে তাকে কি বলা হয়? অবশ্যই উত্তর হবে কিন্তু খ, নির্দেশক বাক্য। বুঝে গেল বন্ধু? তারপরে আছে যে বাক্যে কর্মকর্তরূপে প্রতিমান তাকে কি বলা হয়? প্রচুরবার শিখিয়েছি, বাচ্চ তোমাদের পড়িয়েছি প্রচুর, কেটে কেটে কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য। ভিডিও দেখে নেবে বন্ধু, প্লে লিস্টে আলাদা করে তোমাদের করে দিয়ে আছে, সেখানে গিয়ে দেখলে খুবই সুন্দরভাবে বুঝতে পারবে। এখানে পরিষ্কার বলছে যে বাক্যে কর্মকর্তরূপে প্রতিমান, বলে দিয়েছে কর্মকর্তা হয়ে যায়, তাহলে কর্মকে কর্তা বলে মনে হয়, বাট সে কিন্তু কর্তা নয়, তাকে বলা হচ্ছে কিন্তু কর্মকর্তৃবাচ্য। কর্মকে কর্তা বলে মনে হয় বলে কিন্তু বন্ধু বলা হচ্ছে তাকে কর্মকর্তৃবাচ্য। ক্লিয়ার বন্ধু? অর্থাৎ অপশন ঘ, কর্মকর্তৃবাচ্য। 5 দিন নদীকে দেখা হয় নাই, এই যে 5 দিন নদীকে দেখা হয় না, এটি কোন বাচ্চার উদাহরণ? আমরা পরিষ্কার জানি 5 দিন নদীকে দেখা হয় নাই মানে কি 5 দিন নদীকে দেখি নাই বা দেখিনি, 5 দিন নদীকে দেখিনি কর্তৃবাচ্য, আর 5 দিন নদীকে দেখা হয় নাই এটা অবশ্যই কিন্তু ভাববাচ্য। ঠিক আছে, 5 দিন নদীকে দেখা হয় নাই কি বাচ্য? ভাববাচ্য। দেখো বন্ধু, হয়তো কিছু কিছু ক্ষেত্রে কর্মবাচ্য বলে মনে হতে পারে, কাকে দেখিনি? নদীকে। কিন্তু দেখো কর্মবাচ্যে সাধারণত মুখ্য কর্মটা প্রেজেন্ট থাকে। ঠিক আছে, কর্মবাচ্যে সাধারণত মুখ্য কর্মটা প্রেজেন্ট থাকে, এখানে কিন্তু সেই মুখ্য কর্মটা কিন্তু প্রেজেন্ট নেই। সেক্ষেত্রে 5 দিন নদীকে দেখা হয় নাই, এটা মানে অবশ্যই কিন্তু ভাববাচ্য, আর কর্তৃবাচ্যতে 5 দিন নদীকে দেখিনি। বোঝা গেল বন্ধু? ফলে এটা উত্তর হয়ে যাবে কিন্তু খ, 5 দিন নদীকে দেখা হয় নাই, এটা অবশ্যই কিন্তু ভাববাচ্যের উদাহরণ।
দেখো এই যে 17টাই ছিল কিন্তু 2017 সালে তোমাদের যে মাধ্যমিকের কোশ্চেনটা এসেছিল, অর্থাৎ 2017 সালে মাধ্যমিকের যে এমসিকিউ যে কোশ্চেনটা এসেছিল তার এমসিকিউ 2017 সালের কোশ্চেনে কিন্তু উত্তর। তো বনমাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দুয়ারে দুয়ারে পৌঁছে দেয় পুণ্যের কাজ। তাই এখনো পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে। দেখো বন্ধু, এবার চলে যাব কিন্তু যে ব্যাকরণের এসএকিউ, যে 10টা এসএকিউ থাকে সেই এসএকিউর কিন্তু আলোচনা, কারণ আমি বলেছি দুটো জিনিস কিন্তু আলোচনা করে দেবো। সেদিক থেকে এসএকিউর প্রথম যে কোশ্চেনটা আছে, দেখো শূন্য বিভক্তি কাকে বলে। ঠিক আছে, এই যে শূন্য বিভক্তি কাকে বলে, দেখো এটা কিন্তু জানতে চাওয়া হয়েছে শূন্য বিভক্তি। দেখো আমরা প্রত্যেকে কিন্তু বন্ধু জানি যে শূন্য বিভক্তি কাকে বলে, অনেকবার কিন্তু আমি তোমাদের বলেছি যে বিভক্তি বাক্যে পদের সঙ্গে যুক্ত হয় কিন্তু নিজে অপ্রকাশ্য থাকে, যুক্ত অবস্থা হয় কিন্তু অপ্রকাশ্য থাকে, সেটা কিন্তু শূন্য বিভক্তি। বুঝে গেল? অর্থাৎ যুক্ত অপ্রকাশ্য, আমি এই যে অকে কিন্তু শূন্য বিভক্তি বলে, যুক্ত হয় কিন্তু অপ্রকাশ্য থাকে না। যেমন ধরো আমি বললাম শ্রুতি লিখেছে। ঠিক আছে, এই যে শ্রুতি, এই শ্রুতি শব্দটার তলে কোনো শব্দ যোগ আছে? এতে অন্তস্থ রয়ের কিছু যোগ আছে? না। ফলে শ্রুতি শব্দটার সঙ্গে কোনো বিভক্তি যোগ নেই, তাই এই যে কিছু নেই মানে আছে, তাই অটাকে বলা হচ্ছে শূন্য বিভক্তি। অর্থাৎ যে বিভক্তি মানে শব্দকে পদে পরিণত করে নিজে অপ্রকাশ্য থাকে তাকে বলা হচ্ছে কিন্তু শূন্য বিভক্তি। বুঝে গেল বন্ধু? তারপর হচ্ছে অস্ত্র নির্মধ্যপত্রী কারক বিভক্তি নির্ণয় করো। এই যে দেখো কি বলতে বলেছে অস্ত্র রাখো। এবার অস্ত্রের তলায় দাগ, বলো তো বন্ধু কি রাখতে বলা হয়েছে? অস্ত্র রাখতে বলা হয়েছে, তাহলে এটা অবশ্যই কিন্তু কর্মকারক, আর বিভক্তিটা কি আছে? অবশ্যই কিন্তু শূন্য বিভক্তি আছে। ফলে অস্ত্রকে অস্ত্রের তলায় দাগ দিয়ে বলেছে কোন কারকের পূর্ববর্তী উত্তর হবে কিন্তু কি রাখতে বলা হয়েছে? অস্ত্র, এটা কর্ম। আর কি দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা কর্মকারক জানি, ফলে উত্তর কর্মকারকের কোনো বিভক্তি যোগ নেই, মানে হচ্ছে শূন্য বিভক্তি। বুঝে গেল বন্ধু? তারপর যে নিত্য সমাস কাকে বলে? দেখো বন্ধু, নিত্য সমাস আমি বারবার বুঝিয়েছি তোমাদের। নিত্য সমাসের উপর আমার 2-3খানা ভিডিও আছে, দেখে নেবে, প্লেলিস্টে লিস্ট করা আছে। অর্থাৎ যে সমাসের ব্যাস বাক্য হয় না, জাস্ট সমাসবদ্ধ পত্রের মানে বিশ্লেষণ করতে হয়, সেটা হচ্ছে নিত্য সমাস। কেন এই সমাসের নামকরণ? কারণ এই সমাসের সমাসবদ্ধ পত্রের নিত্য সর্বদাই কিন্তু সমাসবদ্ধ হয়ে থাকে, অর্থাৎ জন্ম থেকেই সমাসবদ্ধ পত্র সমাসবদ্ধ হয়ে থাকে, তাই এটা নিত্য। সহজ ভাষায় নিত্য সমাস কাকে বলে? যে সমাসের ব্যাস বাক্য করা যায় না, জাস্ট সমাসবদ্ধ শব্দের মিনিং বা মানে বিশ্লেষণ করা যায়, তাকে বলা হচ্ছে নিত্য সমাস। যেমন কৃষ্ণ সর্প, ঠিক আছে, নিত্য সমাস। বুঝে গেল বন্ধু? অর্থাৎ এই 92 নিত্য সমাস। ঠিক আছে, অর্থাৎ ব্যাস বাক্য করা যায় না, গ্রামান্তর, দেশান্তর, ভাষান্তর, এগুলো টোটালটা কিন্তু নিত্য সমাস। তারপর আছে যে চরণ কমলের ন্যায় ব্যাস বাক্যের সমাসবদ্ধ সমাস। এই দেখো চরণ বলছে চরণ কমলের ন্যায়। ঠিক আছে, চরণ মানে পা, কমল মানে পদ্ম। চরণ কমলের ন্যায় তাকে কি বলা হচ্ছে? চরণ কমল। বোঝা গেল বন্ধু? বলছে এটা কোন ধরনের সমাস? তাহলে চরণ কমলের ন্যায়, আমরা জানি চরণকে কমলের সঙ্গে তুলনা করা হচ্ছে এবং ন্যায় বা মতটা ব্যাস বাক্যে শেষে গেছে, তাই একে বলা হচ্ছে উপমিত কর্মধারায় সমাস। সহজ ভাষায় তোমাদের বুঝিয়েছিলাম বন্ধু, ন্যায় বা মতটা যদি ব্যাস বাক্যের শেষে চলে যায়, মিনিংটা ঠিক থাকে। আর চরণকে কিন্তু কমল, উপমেয় কমল পদ্মের সঙ্গে তুলনা করা যায় উপমান। অর্থাৎ উপমেয় আর উপমানের মধ্যে যদি সমাস হয় এবং তুলনা বোঝায়, ন্যায়টা ব্যাস বাক্যের শেষে থাকে, তখন তাকে বলা হচ্ছে কিন্তু উপমিত কর্মধারায় সমাস। সুতরাং কি বলতো বন্ধু? চরণ কমলের ন্যায় চরণ কমল উপমিত কর্মধারায় সমাস। দেখো বন্ধু, উপমিত কর্মধারার পর আমার আলাদা ভিডিও আছে, প্লে লিস্টে যাবে, সেখান থেকে বের করে দেখে নেবে, ওখানে বিস্তারিতভাবে সুন্দর করে কিন্তু বুঝিয়ে দেওয়া আছে। তারপরে কি আছে বলতো? আমি গ্রামের ছেলে, বাক্যটি উদ্দেশ্য ও বিধেয় অংশ চিহ্নিত করো। কি বলা আছে দেখো তো? আমি গ্রামের ছেলে। অবশ্যই বন্ধু আমার জীবনের সঙ্গে মিলে যায়, আমি নিজেই তো গ্রামের ছেলে। এই ইনায়তপুর গ্রামের, যেখানে দাঁড়িয়ে আজ আমি ভিডিও করছি, তোমাদের ভিডিও যেখানে পড়াশোনাটা তোমাদের শেখাচ্ছি, এই ইনায়তপুর গ্রামে কিন্তু আমি বেড়ে উঠেছি। ছোটবেলার থেকে আবাল্য সম্পর্ক এই গ্রামের সঙ্গে, একটা মানে মাটির সম্পর্ক কিন্তু রয়ে গেছে। তাই এই গ্রামের প্রতি আমার এত মায়া, এত ভক্তি, এত শ্রদ্ধা যে দেখো বন্ধু, এখন আমি চাকরি সূত্রে কর্মসূত্রে কাটোয়া শহরে থাকি, কিন্তু সেখান থেকে প্রতিদিন সকাল বিকাল কিন্তু এই গ্রামের মায়া, এই গ্রামের টানে, যেখানে আমার আবাল্য স্মৃতি জড়িত আছে, সেই টানে কিন্তু বারবার কিন্তু আমি ফিরে আসি। হয়তো জীবনানন্দের মতন বলতে পারি না আবার আসিব ফিরে এই ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয় শঙ্খচিল শালিকের বেশে, হয়তো বলতে পারি না, কিন্তু তবুও সত্যিই কিন্তু এই গ্রামের টানে কোনো একটা অদৃশ্য মায়া, কোনো একটা অদৃশ্য ভালোবাসার টানে বারবার কিন্তু এখানে ছুটে আসতেই কিন্তু হয়।
ফলে এই যে আমি গ্রামের ছেলে, এই বাক্যে উদ্দেশ্য বিধ বের করতে বলেছে। দেখো বন্ধু, আমরা জানি কাউকে কিছু বলা হলে সেটা উদ্দেশ্য, তাই কাউকে উদ্দেশ্য করে কিছু বলা হলে উদ্দেশ্য, মানে বাক্যের কর্তাটা হচ্ছে উদ্দেশ্য, আর উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় সেটা হয় কিন্তু বিদেহ। সেই ক্ষেত্রে আমি গ্রামের ছেলে, এই কথাটা কার সম্পর্কে বলা হয়েছে? কিন্তু আমি সম্পর্কে বলা হয়েছে, তাহলে আমিটা কিন্তু উদ্দেশ্য, বোঝা গেল। আর বাকি যেটা পড়ে থাকলো উদ্দেশ্য বলে বাকি যেটা পড়ে থাকে সেটা বিদেহ, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমিটা হয়ে যাচ্ছে কিন্তু উদ্দেশ্য, আর বাকি এটা হয়ে গেল কিন্তু বিদেহ, বোঝা গেল বন্ধু। তাহলে কিছু একটু অনুজ্ঞাবাচক বাক্যের উদাহরণ দাও। অনুজ্ঞাবাচক বাক্য মানে বুঝতেই পারছো যে বাক্যের দ্বারা কোনো আদেশ, উপদেশ, অনুরোধ করা হয় তাকে বলা হয় কিন্তু অনুজ্ঞাসূচক বাক্য। ঠিক আছে, আমি ধরে বললাম যে একটা অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ কি বললো, একটা অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দিল, যে আমি বললাম যে শ্রুতি, ধরো এইটাকে আমি বললাম যে শ্রুতি মন দিয়ে পড়াশোনা করবে। দেখো আমি বলছি যে মন দিয়ে পড়াশোনা করবে, এই যে আদেশ, উপদেশ, অনুরোধ, ঠিক আছে, রৌদ্রে দৌড়াদৌড়ি করো না, দুষ্টুমি করো না, ঠিক আছে, এই যে কোনো আদেশ, উপদেশ, অনুরোধ বোঝালে সেটা হয়ে যায় কিন্তু অনুজ্ঞাসূচক বাক্য। তাতে বর্তমানকালের অনুজ্ঞা হতে পারে, ভবিষ্যৎকালের অনুজ্ঞা হতে পারে। আমরা জানি অনুজ্ঞা কিন্তু এই দুটো কালেরই কিন্তু হয়। এই অনুজ্ঞার উপরে কিন্তু আমার আলাদা ভিডিও আছে, অবশ্যই বন্ধু তোমরা প্লে লিস্টে গিয়ে সেটাও সার্চ করে কিন্তু দেখে নিতে পারো। তারপরে কি আছে, কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য পরিবর্তন অন্তত একটি পদ্ধতি উল্লেখ করো। এই যে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য পরিবর্তন অন্তত একটি পদ্ধতি উল্লেখ করো, অর্থাৎ কর্তৃবাচ্য থেকে যে কর্মবাচ্য পরিবর্তন করা যায় তার যে কোনো একটা পদ্ধতি কিন্তু উল্লেখ করতে বলেছে, বুঝে গেল বন্ধু। এই কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য পরিবর্তনের একটা পদ্ধতি কি বলতো, বিভিন্ন পদ্ধতি আছে, ঠিক আছে। যেমন ধর আমি বলি বিভিন্ন পদ্ধতি কি, আমরা জানি কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যের পরিবর্তনের বিভিন্ন পদ্ধতির মধ্যে একটা বলি, ধরো যেমন কর্তৃপদের সঙ্গে র বা এর বিভক্তি যোগ করতে হয়, ঠিক আছে, তারপরে কি বসাতে হয়, তারপরে কিন্তু দ্বারা বসাতে হয়, তারপরে কর্ম অনুসারে কিন্তু ক্রিয়াপদটা নির্ণীত হয়। ফলে অজস্র পদ্ধতি, যে তুমি যে কোনো একটা পদ্ধতি বললে কিন্তু হয়। যেমন ধরো আমি যদি বলি যে আমি ভাত খাই, এটা কর্তৃবাচ্য, তো এই কর্তৃবাচ্য দিয়ে কর্মবাচ্য বলেছি, কর্তৃপদের সঙ্গে রব বিভক্তি, তাহলে আমির সঙ্গে কি হয়ে যায়, আমার, তারপরে কি বলেছি, দ্বারা বসাতে দ্বারা, তারপরে কি হচ্ছে ভাত, এবং বলেছিলাম কর্মনুসারে ক্রিয়াপদ, এই যে কর্মবাচ্যে ক্রিয়াপদ সাধারণত অ, যা, পা ধাতু দিয়ে করা হয়, তাহলে আমি ভাত খাই, তাহলে আমার দ্বারা ভাত তখন হয়ে যাবে খাওয়া হয়, বুঝে গেল বন্ধু। বলে যে কোনো একটা পদ্ধতি তুমি কিন্তু বলতে পারো। তারপরে কি আছে, প্রযোজক কর্তার একটি উদাহরণ দাও। প্রযোজক কর্তার একটি উদাহরণ দাও। প্রযোজক কর্তা মানে কি, অর্থাৎ যে কর্তা, এই যে প্রযোজক কর্তা মানে যে কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে করে সেটা প্রযোজক, আর যে করে সে প্রযোজ্য। যে কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে করায় সেটা কিন্তু প্রযোজক, ঠিক আছে, আর যে করে সে হচ্ছে প্রযোজ্য, বোঝা গেল। এবার সেক্ষেত্রে প্রযোজক কর্তার একটা উদাহরণ কিন্তু দিতে বলেছে। ধর আমি বললাম মা শিশুকে খাওয়ায়। এবার দেখো এই যে মা নিজে খাচ্ছে না, কাকে খাওয়াচ্ছে, শিশুকে, তাই মা হয়ে যাবে কিন্তু প্রযোজক, অর্থাৎ এই প্রযোজক মানে ডিরেক্টর, আর শিশু যে খায় সে কিন্তু নায়ক, ঠিক আছে, সে হয়ে যাচ্ছে কিন্তু প্রযোজ্য। ফলে মা শিশুকে খাওয়ায়, অর্থাৎ মা নিজে না খেয়ে শিশুকে খাওয়াচ্ছে, ফলে শিশুকেটা হয়ে যাবে প্রযোজ্য, আর মা নিজে হয়ে যাবে কিন্তু প্রযোজক, কিন্তু কর্তা, বুঝে গেল বন্ধু। তারপরে কি আছে, অসিতবাবু আর কোনো প্রশ্ন করলেন না, ঠিক আছে, প্রশ্নবাচক বাক্যে করতে বলছে, যে অসিতবাবু আর কোনো প্রশ্ন করলেন না, এটাকে প্রশ্নবাচক বাক্যে তোমাকে পরিবর্তন করতে বলেছে। তাহলে আমি বাক্যটা লিখি যে অসিত বাবু আর কোনো প্রশ্ন করলেন না, ঠিক আছে, একে প্রশ্নসূচকে কিন্তু করতে বলেছে, যে অসিতবাবু আর কোনো প্রশ্ন করলেন না। আমরা জানি বন্ধু যে কোনো বাক্যকে যদি প্রশ্নসূচক বাক্যে করতে হয় তাহলে আমরা কি জানি, যে উত্তরটা যেটা আছে উত্তর অংশটা বাদ দিতে হয়, ক্লিয়ার। আর কি করতে হয় বলতো, যে বাক্যের মধ্যে কি, কে, কেন এরকম একটা অব্যয় না, বাক্যের শেষে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন দিতে হয়। তবে এটা উত্তর করে দেওয়ার আগে তোমাদের একটা বলি বন্ধু, যে তোমরা হয়তো ভাবছো স্যার মাধ্যমিকের প্রশ্নোত্তর পরে আমরা কি করবো, অনেকে ভাবছো, না বন্ধু এটা শুধু মাধ্যমিকের নয়, এটা কিন্তু যারা এসএসসি পরীক্ষা দেবে, এমএসসি পরীক্ষা দেবে, অর্থাৎ বিএসসি দেবে, যে যেখানে পরীক্ষা দাও না কারণ বাংলা গ্রামার থেকে প্রশ্ন আসতেই তো পারে। 3 তারিখে মার্চে যে এসএসসি পরীক্ষা, এমএসসি পরীক্ষা হতে যায়, সেখানে কিন্তু টেক্সচুয়ালি কোশ্চেনগুলো আসতেই পারে, এই ব্যাকরণটা চলে আসতেই পারে। ফলে এটা যদি তোমরা ঠিকঠাক ভাবে আত্মস্থ করতে পারো, বুঝতে পারো, বোধস্থ করতে পারো, মগজস্থ করতে পারো, তাহলে আগামী দিনে যে পরীক্ষাটা আসবে সেটা কিন্তু তোমাদের কাছেই কিন্তু উপকার কিন্তু হয়ে কিন্তু আসবে, কারণ তুমি এটা তখন জানা থাকলে অবশ্যই কিন্তু সহজে তার উত্তর কিন্তু লিখে ফেলতে পারবে। সেদিক থেকে দেখো যে অসিতবাবু আর কোনো প্রশ্ন করলেন না, দেখো প্রশ্নবাচক বাক্যে কি হবে, যে অসিত বাবু আর কোনো প্রশ্ন
করলেন কি, জিজ্ঞাসা চিহ্ন। যে অসিত বাবু আর কোনো প্রশ্ন করলেন না, তাই বলেছে তো, যে অসিত বাবু আর কোনো প্রশ্ন করলেন না, তার মানে প্রশ্নসূচক বাক্যে করতে বলেছে। তাহলে অসিত বাবু আর কোনো প্রশ্ন করলেন কি, উত্তরটা হবে কিন্তু না। অসিত বাবু আর কোনো প্রশ্ন করলেন না মানে অসিত বাবু আর কোনো প্রশ্ন করলেন কি, উত্তরটা হবে না। এটাই কিন্তু প্রশ্নসূচক বাক্যে পরিবর্তন হয়ে গেল এবং বাক্যের শেষে দেখো জিজ্ঞাসা চিহ্ন এবং কি কিন্তু এনেছি। তারপরে আছে এ কার লেখা করতে পারছে, দেখো এ কার লেখা করতে পারছে, বোঝা গেল বন্ধু। অর্থাৎ এ কার লেখা এটা করতে পারছে পরিণত করতে বলেছে। আমরা জানি যে র বা এর বিভক্তি থাকলে সেটা তুলে দিতে করতে পারছে থাকে না, ঠিক আছে, এবং করতে পারছে সাধারণত কর্তা অনুসারে ক্রিয়াপদ নির্ণীত হয়। সেদিক থেকে এ কার লেখা করতে পারছে যদি করি তাহলে হয়ে যায় কিন্তু এ কে, র বা এর বিভক্তি তুলে দিলাম, এ কে লেখা মানাচ্ছে লিখেছে, কে বলেছে কে লিখেছে। তাহলে এ কার লেখা এটা করতে পারছে পরিণত করলে কিন্তু হবে এ কে লিখেছে। বুঝে গেল বন্ধু। আশা করছি বন্ধু আজও 2017 সালে মাধ্যমিকের যে টোটাল 17টা এমসিকিউ এসেছিল এবং ব্যাকরণের যে 10টা এসএকিউ এসেছিল সেটা সহজ সরলভাবে খুব সুন্দরভাবে বিশ্লেষণ করে তোমাদের মতন বুঝিয়ে দিতে পেরেছি। তারপরে বন্ধু কোনো জায়গায় যদি কোনো সমস্যা থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে যাবে, কমেন্ট করে আমাকে কমেন্ট করে কিন্তু জানানোর চেষ্টা করবে। কোনো জায়গায় ভুল ত্রুটি হলে আমি আপ্রাণ চেষ্টা করব কিন্তু তার সমাধান করে দিতে। আজকের ক্লাসটা এই পর্যন্তই। প্রত্যেকে কিন্তু মনোযোগ দিয়ে পড়াশোনাটা করবে এবং ভিডিওটা দেখবে এই আশা রাখবো এবং এই কথা বলেই কিন্তু আজকের ক্লাসটা এখানে কিন্তু শেষ করছি। নমস্কার বন্ধু।